নয়াদিল্লির রাইসিনা হিলের সাউথ ব্লকের একটি অতি গোপনীয় শব্দনিরোধী কক্ষ। ঘরের ভেতরের তাপমাত্রা এসি চলার কারণে কনকনে ঠান্ডা হলেও সেখানে উপস্থিত ভারতের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বিশাল মেহগুনি টেবিলের ওপর বিছানো আছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল স্যাটেলাইট মানচিত্র। ঘরের নিভু নিভু আলোয় মানচিত্রটির দিকে তাকালে যে কারো মেরুদণ্ড দিয়ে এক শীতল আতঙ্কের স্রোত বয়ে যাবে। একজন শীর্ষ নীতি নির্ধারক তার হাতের লাল মার্কারটি দিয়ে মানচিত্রের একটি অত্যন্ত সরু অংশের উপর দাগ দিলেন। জায়গাটির নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে আটকে রেখেছে। কিন্তু ওই কর্তার লাল মার্কারটি সেখানে থামল না। সেটি শিলিগুড়ি করিডোর পেরিয়ে নিচে নেমে এসে বাংলাদেশের মানচিত্রের একটি বিশাল অংশের ওপর একটি গোলাকার বৃত্ত তৈরি করল। বৃত্তটির ভেতরে বন্দী ভূখণ্ডটির নাম রংপুর। সাউথ ব্লকের কর্তাদের কাছে এই 22 কিলোমিটারের চিকেন স্নেক এক অনন্ত আতঙ্কের নাম। তারা জানেন ঠিক এই জায়গাটির কাছেই ওত পেতে বসে আছে চীন। হিমালয়ের চুম্বি উপত্যকা থেকে চীনের লাল ফৌজের দূরত্ব এমন যে কোনো সামরিক উত্তেজনার মুহূর্তে এই পথটি যদি একবার আটকে যায় তবে ভারতের মানচিত্র থেকে চিরতরে খসে পড়বে সেভেন সিস্টার্স। এই প্রবল অস্তিত্ব সংকট এবং মনস্তাত্ত্বিক ট্রমা থেকেই মোদী সরকারের কট্টরপন্থী নীতি নির্ধারকরা এক ভয়ঙ্কর রোমহর্ষক এবং চরম ঔদ্ধত্যপূর্ণ ছক কষতে শুরু করেছিলেন। তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক এই গলার কাটা বা চিকেন স্নেককে প্রশস্ত এবং সুরক্ষিত করা। আর এর জন্য যদি বাংলাদেশের মানচিত্র থেকে আসতে একটি রংপুর বিভাগকে গিলে খেতে হয় তবে তাই সই। শুরু হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে জঘন্য এবং সাম্রাজ্যবাদী ব্লু প্রিন্ট বাস্তবায়নের পায়তারা। সাউথ ব্লকের এই মেগা প্রজেক্টের বা উলঙ্গ আস্ফালনের মূল কারিগর কোনো সাধারণ কলামিস্ট নন। তিনি ভারত কারনাথ, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য এবং পরমাণু নীতির শীর্ষ নিয়ন্ত্রক। তার কথা সরাসরি দিল্লির নীতি নির্ধারণী টেবিলে প্রতিধ্বনিত হয়। ভারত কারনাথ তার টেবিলে রাখা ফাইলে যে আগ্রাসী প্রস্তাবটি দিয়েছিলেন তা শুনলে যে কোনো স্বাধীন দেশের নাগরিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। তিনি অত্যন্ত নির্লজ্জভাবে মোদী সরকারকে পরামর্শ দিলেন, টাকার জোরে রংপুর কিনে নাও। মোদী সরকার ভেবেছিল বিগত স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের মাথার ওপর চেপে বসা বিশাল বিদেশি ঋণের সুযোগ নিয়ে হয়তো খুব সহজেই এই কুবুদ্ধি কাজে লাগানো যাবে। ভারত কারনাদের মত ছিল মাত্র 1 বা 2 বিলিয়ন ডলারের মূলা ঝুলিয়ে রংপুরের 16,185 বর্গ কিলোমিটার বিশাল এলাকা ভারতের পকেটে পোড়া হবে। আর তারপর সেই কেনা জমি সোজা আসাম বা পশ্চিমবঙ্গের সাথে জুড়ে দেওয়া হবে। এই জঘন্য প্রস্তাবকে হালাল করতে তিনি টেনে এনেছিলেন 1803 সালের লুইজিয়ানা পারচেজ মডেল, যেখানে আমেরিকা টাকার বিনিময়ে ফ্রান্সের কাছ থেকে বিশাল ভূখণ্ড কিনেছিল। আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা তো এমন একটা দিনেরই অপেক্ষা করছিলেন। তাদের দীর্ঘদিনের খায়েশ ছিল রংপুর গিলে খাওয়া এবং আমাদের মানচিত্রকে চিরতরে পঙ্গু করে দেওয়া। দিল্লির কর্তারা ভেবেছিলেন টাকার বস্তা ছুড়লেই হয়তো রংপুর তাদের হাতের মুঠোয় চলে আসবে। তারা ভেবেছিল বাংলাদেশের নতজানু রাজনীতিকরা হয়তো নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করার লোভে দেশের মাটি বিক্রি করে দিতেও দ্বিধা করবে না। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র তো আর শপিং মলের কোনো পণ্য নয়। টাকা দিয়ে কাজ না হলে ভারতের ঝুলিতে আরেকটি ভয়ঙ্কর প্ল্যানও লুকিয়েছিল। মোদীর সাঙ্গপাঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী তো আগে থেকেই বাংলাদেশ দখলের গলাবাজি করেই যাচ্ছিলেন। ভারত কারনাদের পৈশাচিক পরামর্শ ছিল, বাংলাদেশ যদি রংপুর বিক্রির কথা না ভাবে তবে বিনা নোটিশে সামরিক ট্যাঙ্ক দিয়ে ঢুকতে হবে। আর এই আগ্রাসনের পরবর্তী ধাপটি ছিল আরও বিভীষিকাময়। রংপুরের প্রায় 1.5 কোটি আদি বাসিন্দাকে তাদের পিতৃভূমি থেকে জোর করে উচ্ছেদ করে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ঠেলে দেওয়া হবে। আর বিনিময়ে ওপার থেকে হিন্দুদের এনে রংপুরে বসতি গড়তে বাধ্য করা হবে। একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে ঢুকে এমন পরিকল্পিত জনবিনিময় বা জাতিগত নিধনের সরাসরি হুমকি আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন এবং চরম সাম্রাজ্যবাদী স্পর্ধা। দিল্লির এই আগ্রাসী বয়ান কেবল কাগজে কলমে আটকে ছিল না। জবরদখলের আটঘাট বাতে মোদী প্রশাসন সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় সেনা সমাবেশ ঘটায়। রাফাল যুদ্ধবিমান থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় তিস্তা প্রহার নামের বিশাল সামরিক মহড়াও চালায় ভারতীয় বাহিনী। তাদের ভাবখান ছিল এমন যেন চাইলেই 2 মিনিটে তারা রংপুর দখল করে নেবে। এই সামরিক চোখ রাঙানি দিয়ে তারা বাংলাদেশকে ভয়ের মধ্যে রেখেছিল। প্রতিদিন সীমান্তে উস্কানি দিয়ে ভারত প্রমাণ করতে চেয়েছিল তারাই এই অঞ্চলের আসল মাতব্বর। কিন্তু দিল্লির এই রঙিন স্বপ্নে সজরে লাথি মারল 2026 সালের নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। গদিতে বসে এক চতুর ধীর স্থির এবং তীক্ষ্ণ বুদ্ধির খেলোয়াড়ের মতো ঘুঁটি সাজাতে শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোদী প্রশাসন ভেবেছিল পুরনো কায়দায় ভয় দেখালেই হয়তো কাজ হবে। কিন্তু তারেক সাহেব ক্ষমতায় এসেই মোদীকে এমন এক ঘোল খাওয়ালেন যা পুরো সাউথ ব্লককে এখন হিমশিম খাইয়ে ছাড়ছে। তারেক প্রশাসন খুব ভালো করেই জানে ভারতের সবচেয়ে দুর্বল রোগ কোনটা। তিনি বিশ্বমঞ্চে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন ভারতের 7 সিস্টার্স আসলে পুরোপুরি চারপাশ থেকে আটকে রাখা
রাখা একটি ল্যান্ডলকড বা অবরুদ্ধ জায়গা, আর এই 7 রাজ্যকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো বাংলাদেশ। তারেক সরকার এক চালেই দিল্লির মাতব্বরি মাটিতে মিশিয়ে দিলেন। মোদী প্রশাসনকে কড়া এবং অত্যন্ত ডিপ্লোম্যাটিক ভাষায় বার্তা দেওয়া হলো, বাংলাদেশ যদি ট্রানজিট আর সমুদ্র বন্দর ব্যবহার করা পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আসাম সহ পুরো উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি এক নিমিষেই ধসে পড়বে। রংপুর দখল করতে এলে বাংলাদেশ শুধু চেয়ে দেখবে না, ভারত যদি চিকেন নেক চওড়া করার জন্য এক পা এগোয়, তবে ঢাকা এমন এক মরণ ফাঁদ চালু করবে যে 7 সিস্টার্সের সাথে ভারতের যোগাযোগ চিরদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের ভেতরে বসে ভারতের পণ্যবাহী ট্রেন আর ট্রাকের অবাধ চলাচলের দিন শেষ। তারেক রহমানের এই মাস্টার স্ট্রোকে মোদী সরকারের রীতিমতো আক্কেল গুরুম হওয়ার অবস্থা। যে 7 সিস্টার্স বাঁচাতে মোদী প্রশাসন রংপুর গিলে খাওয়ার ছক কষেছিল, এখন সেই 7 সিস্টার্সই আক্ষরিক অর্থে হাতছাড়া হওয়ার জোগাড়। তবে তারেক সাহেবের জাদুকরি খেল এখানেই শেষ নয়। মোদী প্রশাসনকে নাকানি চুবানি খাওয়াতে সামরিক দিক থেকেও যেন এক জবরদস্ত ফাঁদ পাতা হয়েছে। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 135 কিলোমিটার দূরে বাংলাদেশের লালমনিরহাটে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো বিমান ঘাঁটি এখন ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই ঘাঁটিতে চীনা কর্মকর্তাদের আনাগোনা দেখে দিল্লির বিলে যেন চমকে গেছে। ভারতের শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক এবং চিন্তাবিদরা সরাসরি বলছেন, লালমনিরহাটের এই ঘাঁটি থেকে যদি চীনের একটি সাধারণ ড্রোন বা নজরদারি বিমানও আকাশে ওড়ে, তবে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটি গোপন মুভমেন্ট মুহূর্তের মধ্যে স্ক্যান হয়ে যাবে। চীনের রাডার সরাসরি শিলিগুড়ি করিডোর পর্যন্ত ভারতের আকাশসীমাকে সম্পূর্ণ নগ্ন করে দেবে। নিজেদের আকাশ নিরাপদ রাখতে ব্যর্থ হওয়ার এই চরম হতাশা থেকেই ভারত এখন মরিয়া হয়ে বাংলাদেশের মাটি গ্রাস করার পায়তারা করছিল। কিন্তু এই মোক্ষম সুযোগটাই কাজে লাগালো বর্তমান সরকার। তারা বুঝিয়ে দিল, বাংলাদেশের আকাশ এখন আর অরক্ষিত নয়। একচেটিয়া আকাশ দখলের দাদাগিরি ভারত এতদিন দেখে আসছিল, কিন্তু তারেক রহমান সেখানে শক্ত হাতে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং তুরস্কের শক্তিশালী ড্রোন এনে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে এমন এক মজবুত দেওয়ালে পরিণত করা হয়েছে, যা ভাঙা খোদ ভারতীয় বাহিনীর পক্ষেও অসম্ভব। তুরস্ক আর পাকিস্তানের সাথে এই শক্তিশালী সামরিক চুক্তি মোদীর রংপুর দখলের খবরে সরাসরি পেরেক ঠুকে দিয়েছে। এখন ভারতের রাফাল যুদ্ধবিমান বাংলাদেশের সীমানার দিকে তাকাতে 10 বার ভাববে। দিল্লির নীতি নির্ধারকরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে রংপুর কোনো মুদি দোকানের সওদা নয়, লাখো শহীদের ত্যাগে অর্জন করা একটি স্বাধীন ভূখণ্ড এটি। টাকা বা পেশি শক্তি দেখিয়ে আর যাই হোক, এই নতুন বাংলাদেশকে চালানো যাবে না। মোদী আর শুভেন্দু ভেবেছিল একটা নকল অস্থিরতা তৈরি করে ঘোলা জলে মাছ শিকার করবে, কিন্তু তারেক রহমান গদিতে বসে এমন এক জব্বর শিক্ষা দিয়েছেন, যা আগ্রাসীদের জন্য চরম ভয়াবহ অবস্থা নিয়ে এসেছে। পুরো বিশ্বমঞ্চে ভারতের এই জবরদখলের আসল চেহারা উন্মোচিত হয়ে চরম লজ্জা আর অপমানের শিকার হচ্ছে দিল্লি। এই ভয়ঙ্কর পরিস্থিতি বুঝতে পেরে বিশ্ব সম্প্রদায়ও নড়ে চড়ে বসেছে। ভারত তার নিজের স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে। চিকেন নেক বাঁচানোর নাম করে আস্ত একটা রংপুর গিলে খাওয়ার যে চক্রান্ত তারা করেছিল, তা এক কথায় ক্ষমার অযোগ্য। কিন্তু সাউথ ব্লক ভুলে গিয়েছিল সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়। আগের মতো চাইলে এখন আর বাংলাদেশের ওপর খবরদারি করা সম্ভব নয়। তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে পুরো পরিস্থিতি পাল্টে গেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, অন্য দেশের উপর নির্ভর না করে বরং নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। মোদী সরকার ভেবেছিল খুব সহজেই তাদের নোংরা প্ল্যান বাস্তবায়ন করবে, কিন্তু তারেক সাহেবের চতুর চাল তাদের সব হিসাব নিকাশ ভুল প্রমাণিত করেছে। এখন ভারতকে ভাবতে হবে কিভাবে তাদের 7 সিস্টার্স রক্ষা হবে। বাংলাদেশের এই নতুন রূপ দেখে ভারতের অনেক নেতাই এখন ভয়ের ভেতরে তটস্থ। দিল্লির কর্তারা বুঝতেই পারছেন না রংপুরের দিকে হাত বাড়ালে সেই হাত আর আস্ত থাকবে কিনা। এই দাঁত ভাঙা জবাব ভারতের অহংকারে অনেক বড় একটা আঘাত এনেছে। এদিকে মোদীর সাগরেদ শুভেন্দু এখন আর আগের মতো গলাবাজি করতে পারেন না, কারণ তিনি জানেন একটা ভুল পদক্ষেপ নিলেই তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তারেক সরকার খুব সুকৌশলে পুরো পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এসেছেন। একদিকে সামরিক দিক থেকে দেশকে শক্তিশালী করেছেন, অন্যদিকে তুখোর জালে ভারতকে বোকা বানিয়েছেন। তাছাড়া তুরস্ক এবং পাকিস্তানের মতো বন্ধু দেশগুলোকে পাশে পেয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস এখন আকাশ ছুঁয়েছে। এই শক্তিশালী বলয় ভাঙার ক্ষমতা আপাতত ভারতের কাছে নেই। তাই মোদী প্রশাসন এখন বাধ্য হয়েই পিছু হটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সংঘাতে জড়ানো মানে নিজেদের পায়ে নিজের কুড়াল মারা। চিকেন নেক চওড়া করার স্বপ্ন এখন দিল্লির কাছে এক অনন্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ শুধু রংপুরকেই রক্ষা করেনি, বরং পুরো দেশকে এক নতুন আশার আলো দেখিয়েছে। এই ঘটনা প্রমাণ করে সঠিক নেতৃত্বে থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। বাংলাদেশ এখন আর কারো দয়ার পাত্র নয়। নিজের অধিকার আদায় করে নেওয়ার মতো যথেষ্ট শক্তি ও সাহস দুটোই এই দেশের আছে।
রাত শেষ হয়ে আসছে, শিলিগুড়ি করিডোরের ওপাশ থেকে ভোরের আলো ফুটছে। দিল্লির ড্রয়িং রুমে টাঙানো বাংলাদেশের মানচিত্রটির দিকে হয়তো এখন কেউ না কেউ শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তারা জানে এই মানচিত্র এখন একটি জীবন্ত, স্পন্দিত এবং বারুদে ঠাসা দুর্গ। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ভারত তাদের রংপুর দখলের সস্তা এবং দাম্ভিক চালটি চেলেছিল, কিন্তু ঢাকা সেই চাল তো করেইনি, উল্টো এমন এক মরণফাঁদ তৈরি করেছে যা থেকে দিল্লির পালানোর কোনো পথ নেই। ঘড়ির কাঁটা এগোচ্ছে। মোদী সরকারের এই চরম পরাজয় ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই নতুন বাংলাদেশের হুঙ্কারের সামনে সাউথ ব্লকের দাদাগিরি চিরতরে মাটির নিচে চাপা পড়ে যাবে। কুয়াশা ঢাকা শিলিগুড়ি করিডোরে আজ রাতের বাতাস হয়তো একটু বেশি শীতল। ভারতের সেনাবাহিনীর রাডারগুলো হয়তো আকাশের দিকে তাকিয়ে আছে এক অজানা আতঙ্কে। আকাশে এখনো যে F-17 থান্ডার বা চীনা ড্রোনের গর্জন শোনা যায়নি, কিন্তু মনস্তাত্ত্বিক যুদ্ধটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সাসপেন্স এখন তুঙ্গে। উগ্রবাদীদের এই ফ্যান্টাসি কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাদের নিজেদের মানচিত্রকেই ধ্বংস করে দেবে? ভারত কি তাদের মাথা থেকে আগ্রাসনের এই হটকারী চিন্তা ঝেড়ে ফেলতে পারবে, নাকি নিজেদের ভুলে ঝাঁপিয়ে পড়বে এক অনন্ত খাদের দিকে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত প্রলয়ের, যেদিন দম্ভের পতন হবে এবং লাল সবুজের সীমানা তার অজেয় সতীর জানান দেবে।